চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড মিনারেলস। প্ল্যান্ট নিউট্রিশন অ্যান্ড মিনারেলস যে চ্যাপ্টারটা রয়েছে এখানেতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে কোনো উদ্ভিদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কিছু খনিজ আয়ন বা মিনারেলস। তো এখানে আমরা পড়বো যে কী কী মিনারেলস উদ্ভিদের ক্ষেত্রে লাগে এবং সেগুলোর ডেফিসিয়েন্সি হলে কী কী ডিজিজ সেখানে হতে পারে, সেই সমস্ত জিনিসগুলি আমরা এখানে পড়বো। তো যখনই যে কোনো একটা প্ল্যান্টের ক্ষেত্রে যখন আমরা সেগুলোকে কাল্টিভেট করতে যাই, চাষ করতে যাই, তখন দেখি যে কিছু মিনারেলস সবসময় মাটির মধ্যে মেশাতে হয় আর্টিফিশিয়ালি। তো সেগুলো অ্যাকচুয়ালি কী হেল্প করে সেটা প্ল্যান্টের অ্যাকচুয়ালি স্ট্রাকচার ডেভেলপমেন্টে, গ্রোথ, ডেভেলপমেন্ট এবং রিপ্রোডাকশন, এই সমস্ত কাজেতে অ্যাকচুয়ালি সমস্ত মিনারেলসগুলো প্রয়োজন লাগে। এবার যদি আমরা আমাদের চারপাশে যে সমস্ত এলিমেন্টসগুলোকে আমরা দেখি, পরিবেশের মধ্যে যে সকল মৌলগুলোকে খুঁজে পাই, সেগুলো দু রকম টাইপের আমরা ক্যাটাগরি করতে পারি। একটাকে বলা হয় এসেনশিয়াল, একটাকে বলা হয় নন এসেনশিয়াল এলিমেন্টস। অ্যাকচুয়ালি দেখা যায় যে পরিবেশের মধ্যে প্রায় 92 রকমের ন্যাচারাল অকারিং এলিমেন্টস আছে। যে পরিবেশের মধ্যে প্রাকৃতিকভাবে যে মৌল পাওয়া যায় তার সংখ্যা হচ্ছে প্রায় 92টা, পিরিয়ডিক টেবিলে আমরা দেখেছি। এবং তাদের মধ্যে উদ্ভিদের মধ্যে এখনও অবধি প্রায় 60 রকমের এলিমেন্ট বা মৌল খুঁজে পাওয়া গেছে। কিন্তু 60 রকমের মৌল খুঁজে পাওয়া গেলেও এই 60টা এলিমেন্টসের প্রত্যেকটার কি ইন্ডিভিজুয়ালি রোল সেটা সম্পর্কে আমাদের জানা নেই। অ্যাকচুয়ালি এই 60টার মধ্যে দেখা গেছে যে কেবলমাত্র 17টা মৌলের অ্যাকচুয়ালি বা এলিমেন্টের অ্যাকচুয়ালি প্রপার ফাংশান কী, যে সেটা প্ল্যান্টের গ্রোথের জন্য কিভাবে রেসপন্সিবল সেটা আমাদের জানা গেছে। তো সেই জন্যই যে ওই 17টা এলিমেন্ট বা 17টা মৌলকে অ্যাকচুয়ালি বলা হয় এসেনশিয়াল এলিমেন্ট, আর বাকিগুলোকে বলা হয় সেটা হচ্ছে নন এসেনশিয়াল এলিমেন্টস। এবার এই যে 17টা এলিমেন্ট রয়েছে, এই 17টা এলিমেন্টেরও দেখা যায় প্রত্যেকের রিকোয়ারমেন্ট কিন্তু সেম নয়। দেখা যায় কিছু কিছু এলিমেন্ট আছে, কিছু কিছু মৌল আছে যেগুলো খুব বেশি মাত্রায় দরকার। যেমন দেখো, প্রথমেই রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। যে কোনো বায়োমলিকুল, যে কোনো জৈব অণু, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, তাদের দেখো খুব বেসিক একটা স্ট্রাকচার হচ্ছে হাইড্রোকার্বন স্ট্রাকচার, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি। এটা ছাড়াও দেখা যায় যে বিভিন্ন অন্যান্য স্ট্রাকচার তৈরি করার জন্য, যেমন ডিএনএ স্ট্রাকচার বা প্রোটিন স্ট্রাকচার তৈরি করার জন্য আরও যেগুলো দরকার লাগে সেগুলো হচ্ছে নাইট্রোজেন দরকার লাগে, সেখানে ফসফেট দরকার লাগে, পটাশিয়াম সেখানে টু সাম এক্সটেন্ট দরকার লাগে। তো সেই জন্য এই তিনটে এলিমেন্ট বা এই তিনটে মৌলও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখা যায় যে যখন চাষ করা হয় তখন দেখবে মাঠেতে আলাদা করে এনপিকে ম্যানিওর, যেটা নাইট্রোজেন, ফসফেট আর পটাশিয়াম যেটা সার যেটা বলে, সেই সার অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয় আলাদা করে। আর এটা ছাড়াও দেখা যায় যে আরও কিছু এলিমেন্ট দরকার লাগে, যেমন ক্যালসিয়াম একটু বেশি পরিমাণে থাকে, কারণ প্ল্যান্টের মধ্যে সেল ওয়াল যে হার্ড পার্ট যেগুলো থাকে সেগুলো ফর্মেশনের জন্য ক্যালসিয়াম খুব কাজ করে। এটা ছাড়াও ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি ক্লোরোফিলের একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং সালফার অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিসের জন্য কাজে লাগে, প্রোটিনের স্ট্রাকচার ফর্মেশনের জন্য। তো এই এলিমেন্টগুলো বা এই মৌলগুলো খুব বেশি পরিমাণে লাগে বলে এগুলোকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। অন্যদিকে কিছু এলিমেন্ট আছে যেগুলো কিন্তু অল্প পরিমাণে দরকার লাগে, কিন্তু এগুলো যদি না থাকে তাহলে আবার প্ল্যান্টের মধ্যে বিভিন্ন ডেফিসিয়েন্সি ডিজিজ সেখানে দেখতে পাওয়া যায়। সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আয়রন আছে, ক্লোরিন আছে, বোরন আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, কপার, নিকেল, মলিবডেনাম, এই সমস্ত এলিমেন্টগুলোর অ্যাকচুয়ালি খুব কম পরিমাণে দরকার, কিন্তু না থাকলে সেটা আবার সমস্যা সৃষ্টি করতে পারে। এবার যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কম্পারেটিভলি বেশি অ্যামাউন্টে দরকার, আর যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো কম্পারেটিভলি কম অ্যামাউন্টে দরকার। অ্যাকচুয়ালি যে কোনো স্ট্রাকচার যখন তৈরি হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেগুলো মেনলি তৈরি হয় কিন্তু এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিয়ে। কিন্তু দেহের মধ্যে যখনই যে কোনো জিনিসই যখন তৈরি হয়, ধরো আমি বললাম যে কোনো এনজাইম বডির মধ্যে তৈরি হচ্ছে, যখন এনজাইমটা ফর্মেশন হওয়ার সাথে সাথেই কিন্তু সেটা অ্যাক্টিভ ফর্মে কখনো তৈরি হয় না। কারণ অ্যাক্টিভ ফর্মে যদি সবসময় জিনিস তৈরি হয় তাহলে কখনো স্টোরেজ বলে কোনো জিনিস হবে না। তো সেই জন্যই সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয় এবং পরে কোনো অ্যাক্টিভেটার বা সক্রিয়কের মাধ্যমে সেটা অ্যাক্টিভেটেড হয়ে
সেটা অ্যাকচুয়ালি ফাংশন করে। তো জেনারেলি দেখতে পাওয়া যায় যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো অ্যাকচুয়ালি যে কোনো স্ট্রাকচার ফরমেশনের জন্য কাজ করে, আর মাইক্রোনিউট্রিয়েন্টগুলো মেনলি সেখানে ফাংশন করে যেটা সেটা হচ্ছে সেই সমস্ত স্ট্রাকচারগুলোকে অ্যাকচুয়ালি ফাংশন করার জন্য বা তাদের ফাংশনাল করার জন্য এরা সমস্ত এই এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কাজ করে যেটা সেটা হচ্ছে জাস্ট ওদেরকে অ্যাক্টিভ করতে কাজ করে। তো সেই জন্য এই মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে তাদেরও রোলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ তাদের রোলটা দেখো যদি অ্যাকচুয়ালি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো না থাকে তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যে স্ট্রাকচারগুলো ফর্ম করছে সেগুলো কোনোদিনই কিন্তু ফাংশনাল হতে পারবে না। তো সেই জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট খুব অল্প মাত্রায় দরকার, কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট যদি বেশি মাত্রায় হয় তাহলে আবার সেটা তার ফাংশনাল যে ব্যালেন্স, প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশানের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা সেখানে কিন্তু নষ্ট হবে। আর অন্যদিকে এটা যদি আবার অ্যাবসেন্ট হয় তাহলেও কিন্তু অ্যাকচুয়ালি মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকলেও সেখানে কাজটা স্বাভাবিকভাবে হবে না। যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্টগুলো খুব কম পরিমাণে দরকার লাগে সেই জন্য সেই জিনিসগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট। ট্রেস কথাটার অর্থ হচ্ছে খুব সামান্য। অ্যাকচুয়ালি যদি আমরা উদ্ভিদের ড্রাই ওয়েটের রেসপেক্টে দেখি তাহলে দেখা যায় ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো মোটামুটি যে কোনো প্ল্যান্টের পার গ্রাম ড্রাই ওয়েটে অ্যাকচুয়ালি 1 থেকে 10 মিলিগ্রাম করে তাদের পরিমাণে থাকে। আর অন্যদিকে মাইক্রোনিউট্রিয়েন্ট যদি দেখা যায় তাহলে পার গ্রাম ড্রাই ওয়েটে এদের অ্যামাউন্ট যেটা সেটা হচ্ছে 0.1 মিলিগ্রাম। তাহলে এখানে দেখো 1 to 10 মিলিগ্রাম আর এখানে দেখো 0.1 মিলিগ্রাম, তাহলে পরিমাণে দেখো কল্পনা করতে গেলে যে অনেকটাই কম, কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট খুব ভাইটাল, যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট বেশি মাত্রায় দরকার, যদি তার অ্যামাউন্টটা কমে যায় তাহলে সেটা কোনো না কোনো একটা ডেফিসিয়েন্সি ডিজিজ তৈরি করবে, কোনো না কোনো একটা রোগ তৈরি করবে। ঠিক সেরকমই মাইক্রোনিউট্রিয়েন্ট আবার খুব সামান্য মাত্রায় দরকার, কিন্তু সেটা বেড়ে গেলেও ক্ষতি আবার কমে গেলেও ক্ষতি। তো ওটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ট্রেস এলিমেন্ট। এটার পাশাপাশি একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেসার এলিমেন্ট। এবার ট্রেস এলিমেন্টের সাথে ট্রেসার এলিমেন্টটা খুব কাছাকাছি শব্দ হলেও দুটোর অর্থ কিন্তু পুরোপুরি আলাদা। অ্যাকচুয়ালি ট্রেসার এলিমেন্টটা এই জিনিসগুলোর সাথে রিলেটেডই নয়। ট্রেসার এলিমেন্ট কি? ট্রেসার এলিমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। অ্যাকচুয়ালি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বিভিন্ন জিনিসেরই আমরা দেখি যে এলিমেন্ট যেগুলো রয়েছে, মৌল যেগুলো, তাদের কিছু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় রূপ থাকে। এবং এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল প্রসেসের যে পাথওয়ে থাকে সেই পাথওয়েগুলোকে রেকগনাইজ করার জন্য। সাপোজ ধরো যে কোনো একটা সেলের ভেতর প্রচুর কেমিক্যাল আছে। এবার যখন আমরা ক্রেবস সাইকেলই ধরো পড়ছিলাম তাহলে আমরা বুঝছিলাম কি করে যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে থেকে সেটা সাইট্রেট হচ্ছে, সেখান থেকে সিস অ্যাকোনাইট্রেট, আইসোসাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, এই পাথওয়েতে যে চলছে সেটা আমরা কি করে রেকগনাইজ করি? অ্যাকচুয়ালি কী করা হয় যে আর্টিফিশিয়ালি যখন এই পরীক্ষাগুলোকে করা হয়েছে তখন বাইরের এনভায়রনমেন্ট থেকে পাইরুভেট একটা অ্যাপ্লাই করা হয়েছে, যে পাইরুভেটের আমরা যেটা করেছি সেটা হচ্ছে কার্বনগুলোকে অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ করে দিয়েছি। তাহলে ন্যাচারালি দেখো যে সেলের ভেতরে প্রচুর কেমিক্যাল আছে, কিন্তু আমি শুধুমাত্র খেয়াল রাখবো যে নেক্সট স্টেজে যে কেমিক্যালগুলো তৈরি হচ্ছে এমন কোন কেমিক্যাল তৈরি হচ্ছে যাদের কার্বন অ্যাটমগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রেডিও অ্যাক্টিভ। এবং সেইটা যখন ট্রেস করা হয়েছে তখন দেখা গেছে পাইরুভেট থেকে দেখা গেল নেক্সট অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ কার্বন অ্যাটম নিয়ে তৈরি হচ্ছে যেটা সেলের ভেতর, কোষের ভেতর, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। নেক্সট দেখা যাচ্ছে সাইট্রেট, তারপর তৈরি হচ্ছে সিস অ্যাকোনাইট্রেট, তারপর আইসোসাইট্রেট, তারপর আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, এইভাবেই পরপর চলছে, ফিউমারেট, ম্যালেট, অক্সালো অ্যাসিটেট। তো সেখান থেকেই বোঝা যায় যে যেহেতু পাইরুভেটের কার্বনগুলোকে আমরা রেডিও অ্যাক্টিভ করে দিয়েছি, তারপর এই এলিমেন্টগুলোর কার্বনগুলো রেডিও অ্যাক্টিভ, তাহলে বোঝাই যায় যে একটা থেকেই আর একটা রূপেতে অ্যাকচুয়ালি কনভার্ট হয়। এবং সেইভাবেই কিন্তু যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশান, যে কোনো প্রসেস, সেটা ফটোসিনথেসিস হতে পারে, রেসপিরেশন হতে পারে, তাদের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশান যেগুলো চলে সেগুলো কোনটা থেকে কোনটা তৈরি হয়, অর্থাৎ কোনো একটা বায়োকেমিক্যাল প্রসেসের কোনো একটা পাথওয়েকে ট্রেস করতে যেহেতু এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে আমরা ব্যবহার করে থাকি, সেই কারণেই এইগুলোকে বলা হয় সেটা হচ্ছে ট্রেসার এলিমেন্ট। অর্থাৎ ট্রেস এলিমেন্ট মানে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু ট্রেসার এলিমেন্ট বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেগুলো আমরা কোনো কেমিক্যাল রিয়াকশানের পাথওয়ে বোঝার জন্য ব্যবহার করি।
এবার অনেক ক্ষেত্রে দেখবে যে এগ্রিকালচারাল পারপাসে আমরা যদি কোনো সময় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করে ফেলি, যে অনেক ক্ষেত্রে মিউটেশন করার জন্য হতে পারে, বা অনেক সার তৈরির জন্য, ম্যানিউর তৈরির জন্য, বা পেস্টিসাইড তৈরির জন্য, তখন আবার দেখা যায় এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো আমাদের দেহেতে এসে ওই যখন আমরা ওগুলোকে খাবার হিসেবে খাচ্ছি, ওই সমস্ত চাষের জমিগুলো থেকে জিনিসগুলোকে নিয়ে, তখন ওটা আবার আমাদের ডিজিজ তৈরি করে। তো তখন সেই জিনিসটা কি বলা হয় বায়োহ্যাজার্ডস, অর্থাৎ জৈব বস্তু থেকে যখন কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমার দেহেতে ঢুকে ক্ষতি সৃষ্টি করে, তখনই সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে বায়োহ্যাজার্ডস। এবার দেখো নেক্সট আমরা যে জিনিসটা পড়ছি সেটা হচ্ছে টাইপস অফ এলিমেন্টস। যদি আমরা অ্যাকচুয়ালি এলিমেন্টসগুলো সম্পর্কে দেখি, যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, তাহলে যেটা হয় যে জিনিসগুলো সবই আছে কোথায়, মাটির মধ্যে। এবং মাটি থেকে যখন প্ল্যান্ট ওটাকে অ্যাবজর্ব করতে যায়, তাহলে আমরা জানি যে রুট আছে, তো রুটের গায়েতে দেখা যায় রুট হেয়ার আছে। তো রুট হেয়ার যেগুলো থাকে সেইগুলোর কিছু কিছু পোর্শন এরকম বাইরের দিকে এক্সটেন্ড হয়ে যায়। তো এই বাইরের যে সেলগুলো থাকে, দেখবে এই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলে এপিব্লেমা। তো এপিব্লেমা লেয়ারের কিছু কিছু দেখা যায় যে এক্সটেনশন তৈরি হয়, এবং এক্সটেনশন যেটা তৈরি হচ্ছে সেইগুলি কিন্তু রুট হেয়ার তৈরি করে। এবং এপিব্লেমা সেলের একদম স্পেশালিটি হচ্ছে যেগুলো রুট হেয়ার তৈরি করে তার নিউক্লিয়াসটা একদম এন্ডের দিকে থাকে, কারণ অ্যাকচুয়ালি অ্যাবজর্পশনের জন্য এই পোর্শনগুলো খুব বেশি অ্যাক্টিভ হয়। তো সেই জন্য নিউক্লিয়াসটা এখানে থাকে যাতে প্রোটিন সিনথেসিস রেট বাড়িয়ে অনেক বেশি অ্যাক্টিভলি জিনিসগুলো, মিনারেলসগুলোকে অ্যাবজর্ব করা সম্ভব হয়। এবং এইটা হচ্ছে দেখো একটা রুট হেয়ারের স্ট্রাকচার, যে রুটের মধ্যেতে এইরকমভাবে রুট হেয়ারগুলো তৈরি হয় এবং সেগুলো মিনারেলসগুলোকে অ্যাবজর্ব করছে। এবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন একদম বেসিক এলিমেন্ট। এবার এইগুলো কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, দেখো কার্বন অক্সিজেনের সোর্স যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে যে CO2 অ্যাবজর্ব করছে, এবং হাইড্রোজেনের সোর্স যেটা সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাকচুয়ালি যে ওয়াটারটা সে অ্যাবজর্ব করছে সেটা। সুতরাং মাটি থেকে বা সয়েল থেকে যে জিনিসগুলো পায় সেগুলো হচ্ছে বাকি এলিমেন্টগুলো। এবার যেগুলো খুব বেসিক, যেগুলো প্রচণ্ড দরকারি, নাইট্রোজেন, ফসফেট আর পটাশিয়াম, সেগুলোকে বলছে মেন ম্যাক্রো এলিমেন্ট, যেটা মাটি থেকে পাচ্ছে। আর অন্যদিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এই তিনটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি এলিমেন্ট, মানে এদের খুব বেশিও দরকার নেই আবার খুব কমও দরকার নেই। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সমস্তই চলে যাচ্ছে মাইক্রো এলিমেন্টসের মধ্যে, যেমন একটু আগে আমরা পড়লাম আয়রন, বোরন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ এবং মলিবডেনাম। তো এইরকম বিভিন্ন এলিমেন্টগুলো যেগুলো মাটির মধ্যে রয়েছে এবং প্ল্যান্টের সেটা বিভিন্ন ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। যেমন দেখো প্ল্যান্টের বিভিন্ন স্ট্রাকচারাল কম্পোনেন্ট, যেমন অ্যাকচুয়ালি কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে ধরো সেল ওয়াল বা অন্যান্য যে স্ট্রাকচারগুলো রয়েছে, লিপ, স্টেম, সেগুলো সমস্ত তৈরি করছে। এনার্জি সাপ্লাই করছে, কারণ আমরা জানি যে এটিপি এটা একটা শক্তির একটা রূপ, তো সেটা অ্যাকচুয়ালি তৈরি করছে যেটা, সেটা কিন্তু এরকম এই মিনারেলসগুলো থেকেই। অসমোটিক পোটেনশিয়াল, অর্থাৎ অসমোসিস যে প্রসেসের মধ্যে সেল থেকে সেলের মধ্যে জল একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোই অ্যাকচুয়ালি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এরাই কিন্তু নিয়ন্ত্রণ করে। অ্যান্টাগনিস্টিক ফাংশন, মানে সেলের ভেতরে পরস্পর বিপরীতমুখী যে ঘটনাগুলো হয়, যেমন ফটোসিনথেসিস, রেসপিরেশন, যেমন দেখো পুরোপুরি উল্টো ঘটনা, বা এন্ডো অসমোসিস, এক্সো অসমোসিস, যে জলটা বাইরে থেকে সেলের ভেতর ঢুকছে বা সেল থেকে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি মিনারেলসের থ্রু দিয়ে কন্ট্রোল হয়। যেমন ধরো যে স্টোমাটা, যেটা অ্যাকচুয়ালি বলা হয় পত্ররন্ধ্র, তো স্টোমাটা যেটা থাকে পত্ররন্ধ্রের পাশেতে গার্ড সেল থাকে, রক্ষী কোষ থাকে। এবার যখন অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম রয়েছে, উদ্ভিদের মধ্যে এক্সট্রা বা অতিরিক্ত জল আছে, তখন কি করে দেখবে সেই স্টোমাটা দিয়ে সেই জলটাকে বার করে দেয়। আবার যখন জলের ডেফিসিয়েন্সি হয় তখন স্টোমাটাটাকে গার্ড সেল দিয়ে বন্ধ করে দেয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়ালি কিন্তু মিনারেলস দিয়েই মেনটেন হয়, মেনলি পটাশিয়াম আয়ন দিয়ে এগুলো মেনটেন হয়। বা স্টোরেজ মলিকিউল ফর্মেশন, বিভিন্ন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে স্টোরেজ যে ফর্মগুলো অ্যাকচুয়ালি রয়েছে, যেমন কার্বোহাইড্রেট যখন স্টোর হয় দেখবে সেটা স্টার্চ ফর্মে উদ্ভিদের মধ্যে স্টোর হয়, শ্বেতসার যেটাকে আমরা বলি। আর প্রাণীদের দেহেতে যখন হয় সেটা গ্লাইকোজেন ফর্মে স্টোর হয়। এবং অক্সিডেশন রিডাকশান, কোষের মধ্যেতে বা সেলের মধ্যে সবথেকে বেশি যে রিয়াকশানটা ঘটে সেটা হচ্ছে রেডক্স রিয়াকশান, মানে জারণ বিজারণ প্রক্রিয়ায়, যেমন ফটোসিনথেসিস, রেসপিরেশন সবই এক ধরনের জারণ বিজারণ প্রক্রিয়া। তো সেই জন্য সেই পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি মেনটেন করে কে, সেটা হচ্ছে বিভিন্ন মিনারেলস।
এইবার বিভিন্ন মিনারেলস যেগুলো রয়েছে, যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, সেইগুলোর বিভিন্ন ইম্পর্ট্যান্ট রোল আছে এবং মাইক্রোনিউট্রিয়েন্টগুলোরও বিভিন্ন ইম্পর্ট্যান্ট রোল আছে। এবার সেগুলো সম্পর্কে দেখবে আগের ক্লাসেতে আমরা কিন্তু পড়েছি, যে যখন আমরা জুনিয়র সেকশানে পড়তাম তখন সেখানেতে পড়েছি জিনিসগুলো সম্পর্কে। তো এইখানেতে কিন্তু ওই মানে জেনারেল ফাংশনের থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ডিজিজ, যেগুলো অ্যাকচুয়ালি এখানেতে খুব ইম্পর্ট্যান্ট। প্রয়োজন হলে একটা বা দুটো করে করে ফাংশন ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিজগুলো, যে ডিজিজগুলো বিভিন্ন মিনারেলসের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে। যেমন দেখো, সবার প্রথম যে ডিজিজটা আমরা আসছি সেই ডিজিজটার নাম হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস এই রোগটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ কোনো কোনো সময় দেখা যায়, আমরা এমনি নর্মালি জানি যে প্রত্যেকটা লিফের ক্ষেত্রেই দেখবে একটা নির্দিষ্ট লাইফ স্প্যান থাকে, কারণ লিফের মধ্যে ক্লোরোফিল থাকে। এবার সার্টেন টাইম বাদে সেই ক্লোরোফিলগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু হয়। কিন্তু কোনো কোনো প্ল্যান্টের ক্ষেত্রে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলে, যেমন ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হলেই ক্লোরোসিস রোগটা খুব কমন, এবং ক্লোরোসিস দেখতে পেলেই বোঝা যায় যে প্ল্যান্টের মধ্যে অ্যাকচুয়ালি মিনারেলের ডেফিসিয়েন্সি হচ্ছে, এবং আর্টিফিশিয়ালি তখন মাটির মধ্যেতে এনিহাও ওই মিনারেলসগুলোকে অ্যাড করার চেষ্টা করা হয়। এবং কারণ যখনই ডেফিসিয়েন্সি হবে ক্লোরোফিল সবার প্রথম নষ্ট হতে শুরু করে, এবং ওটাই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্লোরোসিস। এবার দেখো, ক্লোরোসিসের সময় পাতাগুলো এরকম হলুদ হয়ে যায়, বা এরকম একটা সাইড প্রান্ত থেকে হলুদ হতে হতে সেন্টারের দিকে ধীরে ধীরে আসে, বা অনেক সময় এটা এরকম টাইপের ধীরে ধীরে দেখো যে লিফটার যে কালারটা সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে দেখা যায়। তো এটা ম্যাক্সিমাম মিনারেলসের ডেফিসিয়েন্সির জন্যই হয়। যে অ্যাকচুয়ালি এগুলো কি, এগুলো তো এই ফর্মেশনগুলো সবই দেখো যে হরমোনাল কন্ট্রোল, যখন অক্সিন বা সাইটোকাইনিন ফর্মেশনের প্রবলেম হয় তখনই কিন্তু এই জিনিসগুলো হয়। যেমন ম্যাগনেসিয়াম, আয়রন, নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সালফার, মলিবডেনাম, এগুলো সমস্তই অ্যাকচুয়ালি কী করে, যে ক্লোরোফিল ফর্মেশনে হেল্প করে। যেমন ম্যাগনেসিয়াম তো একদম কম্পোনেন্ট হিসেবে কাজ করে। তো এদের ডেফিসিয়েন্সি হলেই যে ডিজিজটা হয় সেটার নাম হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে ক্লোরোফিল নষ্ট হয়। সেকেন্ড হচ্ছে কিছু এলিমেন্টের অভাব হলে অনেক সময় উদ্ভিদের ক্ষেত্রে, মেনলি দেখো নাইট্রোজেন, এই প্রত্যেকটা ডিজিজের প্রথম দুটো বা তিনটে করে মিনারেলস একটুখানি মনে রাখার চেষ্টা করবে, যে এটার জন্য ডেফিসিয়েন্সির জন্য কে দায়ী। সেই জন্য ফার্স্ট দুটো বা তিনটে হলে খুব ভালো, সেটা মনে রাখার চেষ্টা করবে। সবকটা নাম মনে রাখলেও হবে, তিনটে তিনটে করে মনে রাখার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি দেখো, স্টান্টেড গ্রোথ মনে হচ্ছে যে বৃদ্ধিটা ব্যাহত হওয়া। নর্মালি যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে যে স্বাভাবিক যে বৃদ্ধি হয় সেটার জন্য অক্সিন রেসপন্সিবল। তো এনিহাও যখনই দেখো অক্সিন প্রোডাকশানটা কমে যাবে, বা তাদের গ্রোথ যে ফ্যাক্টরগুলো সেগুলো যখনই ঠিকমতো তৈরি হবে না, তখনই কিন্তু দেখা যায় যে প্ল্যান্টের গ্রোথটা কমে যায়। এবং সেইগুলো দেখো এই সমস্ত মিনারেলসের ডেফিসিয়েন্সির জন্য হয়। যখনই এই জিনিসটা কোনো সময় এগ্রিকালচারাল ফিল্ডে দেখতে পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়ালি এই সমস্ত মিনারেলসগুলোকে বাজার থেকে সবই কিনতে পাওয়া যায়, সেগুলোকে কিনে সেগুলো জলের মধ্যে মিশিয়ে সেগুলোকে স্প্রে করা হয়। এই হচ্ছে টেকনিক। থার্ড যে ডিজিজটা আসছে সেটা হচ্ছে অ্যাবসেশন। অ্যাবসেশন বলতে নর্মালি বোঝানো হয় যে যখনই দেখবে প্ল্যান্ট একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, যে কোনো একটা সার্টেন টাইমে যখনই গাছের পাতা বা ডাল নষ্ট হয়ে যায়, যে প্রত্যেকেরই তো একটা লাইফ স্প্যান থাকে, তখন সেখান থেকে অ্যাবসিসিক অ্যাসিডের ফাংশনের জন্য আস্তে আস্তে পাতা, ফল, ফুল সেগুলো একটা সার্টেন টাইম বাদে অটোমেটিক্যালি সেগুলো সব নষ্ট হয়ে নিচেতে পড়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমম্যাচিওর ফ্লাওয়ার বা ইমম্যাচিওর লিফ, তারা অ্যাকচুয়ালি ম্যাচিওর হওয়ার আগেই বা ঠিকমতো প্রপার ফাংশনিংয়ের আগেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে, গাছ থেকে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফুলগুলো হয়তো তৈরি হতে হতেই নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ফলও পাচ্ছি না, সিডও পাচ্ছি না। তো এই ধরনের ডিজিজটাকে অ্যাকচুয়ালি বলে অ্যাবসেশন। তো এটা অ্যাকচুয়ালি সাইটোকাইনিনের ডেফিসিয়েন্সির জন্যই মেনলি এই ডিজিজটা হয়। তো সেই জন্য তখন এই ডিজিজটা হওয়ার পেছনে কারণ হচ্ছে কপার, ম্যাগনেসিয়াম এবং ফসফেট। তো সেইগুলোকে অ্যাপ্লাই করতে হয়, তাতে দেখা যায় ডিজিজটা অ্যাকচুয়ালি অনেকটা রেকটিফাইড হয়। ডিলেড ফ্লাওয়ার, কোনো সময় দেখা যায় যে ফুল তৈরি হতে অনেক সময় লাগছে, যে টাইমে গাছটার ফুলটা হওয়ার কথা সেই টাইমে ফুলটা হচ্ছে না। তাহলে ফুল যদি ঠিক টাইমে না হয় তাহলে ন্যাচারালি দেখো প্রোডাকশানটাও একটা সমস্যা তৈরি করবে। তো
তো সেই জন্য অ্যাকচুয়ালি দেখো যে ফুল তৈরি করার জন্য কিছু মিনারেলস রেসপন্সিবল, সেগুলোকে অ্যাপ্লাই করা হয়। বা কোনো সময় যদি মনে হয় যে ফুল একটু আগে তৈরি করার, কারণ এনভায়রনমেন্টাল অনেক সময় চেঞ্জের জন্য এখন দেখবে চাষের সময়টাকে হয়তো বৃষ্টি যখন ঠিক প্রোডাকশানটা পাওয়ার কথা তখন সেই সময় দেখা যাচ্ছে হিসেব মতো সে বছর বৃষ্টি আসবে। তো যে কোনোভাবে যদি প্রোডাকশানটাকে আমরা একটু এগিয়ে দিতে পারি তাহলে দেখা যায় যে অনেক সুবিধা হয়। তো তখন কি করা হয়, আলাদা করে এগুলোকে স্প্রে করা হয় যাতে ফুলটা তাড়াতাড়ি ফুটে যায় কম্পারেটিভলি এবং তাড়াতাড়ি আমরা প্রোডাকশানটা পাই, অর্থাৎ ডিজাস্টার স্টার্ট হওয়ার আগেই যাতে আমরা গোটা জিনিসটাকে হারভেস্ট করে মানে গাছের থেকে ফসলগুলোকে সব তুলে নিয়ে আমরা যাতে সেফ জায়গায় সেটাকে রেখে দিতে পারি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্টপ সেল ডিভিশন, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে গাছটা অল্প একটু বেড়ে স্টপ হয়ে গেছে, মানে এটা মেনলি সাইটোকাইনিনের জন্যই হয়, উদ্ভিদের সেল ডিভিশনের জন্য ওটাই রেসপন্সিবল। তো তার জন্য কিছু মিনারেলস আছে যেগুলো ডেফিসিয়েন্সির জন্য এই ডিজিজটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এগুলোকেও অ্যাপ্লাই করলে দেখা যায় যে সেল ডিভিশন যেটা সেটা আবার নর্মাল স্টেজে যায়। এটা ছাড়াও একটা ডিজিজ আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মটলিং। অনেক সময় দেখতে পাওয়া যায় যে উদ্ভিদের ক্ষেত্রে তাদের পাতা বা উদ্ভিদের অন্যান্য অঙ্গ যেমন কাণ্ডের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যে গাছের মধ্যে পাতাতে এরকম স্পটের মতো পড়ে গেছে। এবং এখানকার বিশেষত্ব হচ্ছে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে হলুদ হয়ে যাবে, ক্লোরোসিসে যেমন হলুদ হয়ে যায়, ক্লোরোসিস দেখবে একটা সাইড থেকে স্টার্ট হয় এবং পাতাটার যে বর্ণটা সেটা হলুদ হয়ে যায়, কিন্তু এখানে ওরকম নয়, এখানে প্যাচেসের মতো যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অ্যাকচুয়ালি দেখো অংশগুলো নষ্ট হয়েছে, যে একটা নির্দিষ্ট প্যাটার্নে যে কোনো একদিক থেকে নষ্ট হচ্ছে তা নয়। এবং এখানে অন্যান্য কালারও দেখো ডেভেলপ হয়ে যায়। তো এই ডিজিজটাকে অ্যাকচুয়ালি বলে মটলিং। তখন সেক্ষেত্রে দেখো জিঙ্ক, আয়রন বা পটাশিয়াম এগুলোকে অ্যাপ্লাই করে ওটাকে রেকটিফাই করা হয়। নেক্রোসিস এই ডিজিজটা হচ্ছে মেনলি পচন, যে কিছু কিছু মিনারেলসের অ্যাকচুয়ালি ডেফিসিয়েন্সির জন্য দেখা যায় যে গাছের পচন হয়, গাছের পাতার সেল ওয়ালগুলো নষ্ট হয়ে যায়, অসমোসিসের সমস্যা হয়। তো অ্যাকচুয়ালি দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম এরা অসমোসিসে হেল্প করে, ম্যাগনেসিয়াম, কপার এগুলোর ডেফিসিয়েন্সির জন্য দেখতে পাওয়া যায় যে গাছের পাতা বা ফল এগুলো পচে যাচ্ছে, মানে ম্যাচুরিটির আগে এগুলো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ডিজিজটাকে অ্যাকচুয়ালি বলে নেক্রোসিস। তখন এই কেমিক্যালগুলো অ্যাপ্লাই করতে হবে। এরপর হচ্ছে কার্লিং অফ লিফ। অনেক সময় দেখা যায় যে পাতার অ্যাকচুয়ালি দুদিকেতে যে অক্সিনের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট না হয় তাহলে একদিকে পাতার গ্রোথ বেশি হয়, একদিকে কম হয়, যার জন্য পাতাগুলো এরকম গুটিয়ে যায়। এবং পাতা গুটিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু সারফেস এরিয়া কমে যাচ্ছে, পৃষ্ঠতল কমে যাচ্ছে, তাই রেট অফ ফটোসিনথেসিসও অনেকটা কমে যায়। তো ওই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলে কার্লিং অফ লিফ, পাতা মুড়ে যাওয়া। তো সেটাকে রেকটিফাই করার জন্য আমরা যেটা অ্যাকচুয়ালি চাষের জায়গাতে অ্যাপ্লাই করতে পারি এগ্রিকালচারাল ফিল্ডে, সেটা হচ্ছে জিঙ্ক বোরন। অ্যাকচুয়ালি দেখবে এগ্রিকালচার বলে একটা সাবজেক্ট আছে যেখানেতে এই সমস্ত জিনিসগুলো নিয়ে পরীক্ষা করা হয় যে কোন জিনিসটা এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি কী কাজ করে এবং কত অ্যামাউন্টে অ্যাপ্লাই করতে হবে, কোন প্ল্যান্টের ক্ষেত্রে কতটা অ্যামাউন্ট সেটা দিতে হবে, তবে প্রোডাকশানটা সবথেকে ভালো পাওয়া যাবে। কারণ যেমন এই সমস্ত মিনারেলসগুলো যখন অ্যাপ্লাই করতে যাওয়া হবে, যদি কোনো কারণে কম পরিমাণ অ্যাপ্লাই করি তাহলে সেটাও যেমন প্রবলেম তৈরি করবে, কারণ আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা রেকটিফাই হবে না। আবার যদি বেশি দিয়ে দিই তখন আবার সেটা ক্ষতি সৃষ্টি করবে। তো সেই জন্যই সেগুলো নিয়ে রিসার্চ করা হয় অ্যাকচুয়ালি। রট কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে পচে যাওয়া, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে তখন যেগুলো ফলের মধ্যে দেখবে প্রচুর পরিমাণে ওয়াটার স্টোর থাকে, তো সেই অংশগুলোই মেনলি দেখা যায় যে ম্যাচুরিটির আগেই গাছে যখন রয়েছে ইম্যাচিওর কন্ডিশানেই পচে যাচ্ছে। তো সেই জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কি রট। তো সেটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য হয়। তো এরকম হলেই সেক্ষেত্রে কিন্তু মাঠের মধ্যেতে ক্যালসিয়াম অ্যাপ্লাই করতে হবে। এটা ছাড়াও দেখা যায় আরও অনেক ডিজিজ দেখা যায়, যেমন উইল্টিং, যে অনেক সময় দেখা যায় যে ফুল বা পাতা ম্যাচিওর হওয়ার আগেই সেটা নুয়ে যাচ্ছে, মানে ওটা ম্যাচিউরিটি হওয়ার আগেই দেখা যায় যে ফুলগুলো শুকিয়ে যেমন মানে এক্সেসিভ ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন হলে যেমন পাতাগুলো বা ফুলগুলো নুয়ে যায়, সেই রকম টাইপেরই একটা স্ট্রাকচার তৈরি করে এবং নষ্ট হয়ে যায়। তো সেইগুলোর জন্য দেখো মিনারেলসগুলোকে খুঁজে নিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হয়। ইনহিবিশন অফ ল্যাটারাল বাড ফর্মেশন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইড ব্রাঞ্চ ঠিকমতো তৈরি হচ্ছে না, মানে গাছটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু সাইড ব্রাঞ্চ না তৈরি হলে
গাছটার স্ট্রাকচারটাও ঠিকমতো তৈরি হবে না, এবং তার সাথে সাথে তার যে ফ্লাওয়ার প্রোডাকশানের পরিমাণও বাড়বে না, এবং সেখান থেকে আমরা কিন্তু খুব বেশি ফসলও পাবো না। তো সেই জন্য সেই ক্ষেত্রেও এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করা হয়। এটা ছাড়াও হচ্ছে দেখো ডাইব্যাক মানে হচ্ছে জেনারেলি কী হয়, গাছটা সোজা দিকে বাড়ে এবং একদম উপরে থাকে এপিক্যাল বার, যেটাকে অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় অগ্রস্থ মুকুল। অনেক সময় দেখা যায় যে গাছটা একদম উপরের এপিক্যাল বারটা সবার প্রথম নষ্ট হয়ে যায় এবং গাছটা আস্তে আস্তে শুকিয়ে ড্রাই হয়ে ধীরে 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 নিচের দিক বরাবর আস্তে আস্তে নষ্ট হতে হতে আসে। তো এই ডিজিজটাকে অ্যাকচুয়ালি বলে ডাইব্যাক। তো এটাকে রেকটিফাই করার জন্য আমরা কপার বা পটাশিয়াম এটাকে অ্যাপ্লাই করতে পারি। এটা ছাড়াও দেখা যায় আরও যে ডিজিজগুলো আছে, যেমন কপির ক্ষেত্রে একটা ডিজিজ হয় যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে হুইপটেল ডিজিজ। এখানে যেটা হয় সেটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, যেটা মানে কাণ্ডের আগের অংশ যেটা, সেটা অ্যাকচুয়ালি বেন্ড হয়ে যায় এবং পাতাগুলো হলুদ হয়ে যায়, এবং তার সাথে সাথে অ্যাকচুয়ালি এখানকার যে লিফ যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো সমস্ত দেখো বেন্ড হয়ে যায়, বেঁকে যায়। তো এটাকে অ্যাকচুয়ালি বলে হুইপটেল ডিজিজ, যে ল্যাজের মতো মানে বা চাবুকের মতো আর কি, ল্যাজের মতো বলা ভুল, যে চাবুকের মতো সরু হয়ে যায় পাতার স্ট্রাকচারগুলো। তো সেইটা একটা ডিজিজ। সেকেন্ড, নাইট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য একটা ডিজিজ হয় যেটা হচ্ছে যে লিটিল লিফ ডিজিজ বলে, যে নর্মাল পাতার সাইজ যা হওয়ার কথা এখানে পাতার সাইজটা অনেকটা ছোট হচ্ছে। তাতে কী হবে, অটোমেটিক্যালি রেট অফ ফটোসিনথেসিস কমে যাবে, যার জন্য প্রোডাকশান যেটা সেটা অনেক কম হবে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে এক্স্যান্থেমা। এই এক্স্যান্থেমা যেটা রয়েছে, সেই এক্স্যান্থেমাতে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে পাতাগুলো কুঁচকে যায়, মানে এই যে যেমন দেখো পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে কীরকম মাঝখানগুলো ফুলে গিয়ে মানে বেন্ড হয়ে গেছে, যে গ্রোথটা তাদের নষ্ট হয়ে গেছে, এবং এই ধরনের হলে কোনো রকম গাছের মধ্যে ফলও সৃষ্টি হয় না, এবং তার সাথে সাথে দেখা যায় যে প্রচুর পরিমাণে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য আস্তে আস্তে গাছগুলো যেটা তাদের গা থেকে বিভিন্ন আঠালো পদার্থ, যেমন এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হয় গাছের ক্ষেত্রে, সেরকম বিভিন্ন জিনিস গাছ থেকে বেরোতে থাকে, এবং এর ফলে দেখো ন্যাচারালি প্রোডাকশানটাই ঠিকমতো হয় না এবং গাছটার পুরো প্রোডাকশানটাই নষ্ট হয়ে যায়। তো এই রকম ডিজিজগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের রয়েছে, যেগুলোকে দেখে আইডিয়া করতে হয় যে কী মিনারেলসের সেখানে ডেফিসিয়েন্সি হচ্ছে, এবং সেই অনুযায়ী সেগুলোকে অ্যাপ্লাই করলে দেখা যায় যে চাষ যেটা সেটা কিন্তু অনেকটা এফিসিয়েন্ট হয়। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এগ্রিকালচারটা আমাদের এখনকার রেসপেক্টে খুব ইম্পর্ট্যান্ট, কারণ যত দিন যাচ্ছে চাষের জমির পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু মানুষের সংখ্যা বাড়ার জন্য খাদ্যের চাহিদা বাড়ছে, কারণ চাষের জমিগুলোর ওপরেই তো দেখো বাড়ি তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, তাহলে ন্যাচারালি চাষের জায়গা কমে যাচ্ছে অথচ রিকোয়ারমেন্ট খুব বেশি বাড়ছে। তাহলে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাকশানটাকে কিন্তু সাফিসিয়েন্ট করতে হবে, যে যতটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের প্রোডাকশান পাওয়া সম্ভব সেটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে। তা সেই জন্যই যে বিভিন্ন প্ল্যান্টের যে ডেফিসিয়েন্সিগুলো সেগুলোকে বুঝতে হবে এবং মিনারেলসের ডেফিসিয়েন্সিগুলোকে রেকটিফাই করার চেষ্টা করতে হবে, তাহলে দেখা যাবে যে প্রোডাকশান যেটা হচ্ছে সেটা আমাদের জন্য যথেষ্ট হবে। এবার দেখো, এই যে একটু আগেই বলছিলাম যে কোনো মিনারেলস যেটা দরকার সেটা যখন আমি অ্যাপ্লাই করতে যাব, সেটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা। তো অ্যাকচুয়ালি মিনিমাম যে কোনো মিনারেলসের যে রিকোয়ারমেন্টটা সেটা কি বলা হয়, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টক্সিসিটি লেভেল। এবার মোটামুটি দেখা যায় যে কোনো সময় যদি তার থেকে বেশি অ্যামাউন্ট, যতটা দরকার তার থেকে বেশি অ্যামাউন্ট যদি কোনো মিনারেলস দিই তখন সেখানে আবার স্কর্চিং বা লিফ বার্নিং এরকম কিছু ডিজিজ তৈরি হতে পারে। অ্যাকচুয়ালি কি স্কর্চিং যে ডিজিজটা রয়েছে, স্কর্চিংয়ের ক্ষেত্রে যেটা হয় এটা মেনলি সোয়াবিন জাতীয় গাছের ক্ষেত্রে, মানে যারা প্রোটিন সিনথেসিস করে আর কি, যার মধ্যে প্রোটিন পায়, সেই রকম প্রোটিন জাতীয় গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পাতার মধ্যে ব্রাউন কালারের কিছু কিছু ছাপ দেখতে পাওয়া যায়, এবং এই ডিজিজটা কি অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে স্কর্চিং। আর অন্যদিকে লিফ বার্নিং বলে আর একটা ডিজিজ হয়, এটাও কিন্তু ওই রকমই এক্সেসিভ মিনারেলস দেওয়ার জন্য এটা হয়, এবং এটাও এক ধরনের টক্সিসিটি। এবং এর ক্ষেত্রেও যেটা হয় যে পাতার একদম সাইড প্রান্ত, যেমন এই যে ছবিগুলোতে দেখো সাইডের যে প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তগুলো অ্যাকচুয়ালি ব্রাউন কালারের হয়ে যাচ্ছে, মানে ক্লোরোফিলগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে দেখো সেখানে কিন্তু পাতা যেটা রয়েছে সেটা কুঁচকে যাচ্ছে বা
কার্ল হয়ে যাচ্ছে বা বেন্ড হয়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলোকে দেখেই বোঝা যায় যে মিনারেলস বেশি দেওয়া হয়েছে। তো সেই কারণেই সেই পরিস্থিতিটা বুঝে সেগুলোকে অ্যাপ্লাই করা হয়। এবার কোনো ক্ষেত্রে যদি ধরো কোনো ডিজিজ দেখা গেল এবং জানা না থাকে যে ওটা কতটা অ্যাপ্লাই করতে হবে, সেই জন্য তখন যেটা করা হয় সেটা হচ্ছে ওই মাঠেরই কোনো একটা প্রান্তের প্রথম কয়েকটা গাছের ওপরে ওটা অ্যাপ্লাই করে দেখা হয়, যে বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে একটু সামান্য কম বেশি করে অ্যামাউন্ট দিয়ে অ্যাপ্লাই করা হয়, দিয়ে খেয়াল করা হয় যে কোন গাছটার অ্যাকচুয়ালি রেকটিফাই হচ্ছে বা কোন গাছটার প্রোডাকশানটা আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে, এবং সেই অ্যামাউন্টটাকে স্ট্যান্ডার্ড ধরে গোটা মাঠটার রেসপেক্টে অ্যাকচুয়ালি ওটা অ্যাপ্লাই করা হয়। কারণ নইলে একবার যদি আমি বেশি পরিমাণ জিনিস অ্যাপ্লাই করে দিই তাহলে আর কিন্তু ওটাকে রেকটিফাই করার সুযোগটা থাকে না। তো এই হচ্ছে দেখো অ্যাকচুয়ালি বিভিন্ন ডিজিজগুলো। এইবার ঠিক ওই রকমই একটু আগেই দেখো একটা কথা বললাম যে আর্টিফিশিয়ালি যেহেতু দেখো চাষ যখন আমরা করতে যাচ্ছি, এগ্রিকালচার ওই যে লাইনটার কথা বললাম, সেখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বললাম যে যত দিন যাচ্ছে খাবারের চাহিদা বাড়ছে কিন্তু মানে চাষ করার জায়গাটা কমছে। সেই জন্য আমাদের এখন যেটা চেষ্টা চলছে সেটা হচ্ছে অল্টারনেটিভ কোনো প্রসেসে অ্যাকচুয়ালি চাষ করা। তো সেখানেই দেখা গেছে যেটা যে চাষ করার জন্য যেটা দরকার, দেখো অ্যাকচুয়ালি মাটি কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট রোল ওখানে প্লে করে না। কারণ মাটি বলে কোনো জিনিসকে কিন্তু গাছ নেয় না। গাছ যেটা নেয় সেটা হচ্ছে মাটির গায়েতে যে জল লেগে থাকে সেই জলগুলোকে নেয়, যেটাকে অ্যাকচুয়ালি বলে ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল। আর মাটির যে অ্যাকচুয়ালি পার্টিকেলগুলো রয়েছে তার মধ্যে যে মিনারেলসগুলো আছে সেগুলোকে নেয়। তার মানে অ্যাজ সাচ কিন্তু সয়েল সেখানে কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলো সোর্স, ওয়াটার বা মিনারেলসের সোর্স হিসেবে কাজ করে। তো এখন যেটা চেষ্টা করা হচ্ছে বা এখন যেটা অনেক জায়গায় করাও হচ্ছে যে দেখো যে কোনো জায়গাতে এরকম ট্রের মধ্যেতে জল রেখে দেওয়া হচ্ছে। এই যেমন দেখো এই যে পাইপলাইন সেট করেছে, জল রেখে দেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা করে অক্সিজেন অ্যাপ্লাই করা হচ্ছে জলের অক্সিজেনের অ্যামাউন্টটা বাড়ানোর জন্য। এবং সেখানেতে এরকম ছোট ছোট কিছু প্লাস্টিকের ধরো এরকম জাস্ট প্লেটের মতো জিনিস ওই জলগুলোর ওপরেতে রেখে দেওয়া হচ্ছে আটকে, এবং মাঝের যে ছোট্ট ছোট্ট যে এখানে দেখো ফাঁক জায়গাগুলো রয়েছে সেইখানেতে অ্যাকচুয়ালি গাছগুলোকে বসানো হচ্ছে। বা কোনো জায়গায় প্লেটের মধ্যেতে এরকম ধরো থার্মোকলের এরকম প্লেট করা হয়েছে, থার্মোকলের মাঝে মাঝে এরকম গোল গোল করে কেটে দেওয়া হয়েছে, যে সেখানে গাছগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং হয়তো তুলো দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে চওড়াটার জায়গাটায় গাছটা আটকে থাকে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই প্ল্যান্টগুলো রুটগুলো কোথায় থাকবে? জলের মধ্যে। এবং এই প্রসেসে কিন্তু দেখো যে কোনো জায়গায় যেখানেই রোদ আসবে সেরকম জায়গাতে চাষ করা যেতে পারে, অর্থাৎ বাড়ির ছাদেতে অ্যাকচুয়ালি চাষ করা যেতে পারে এই পদ্ধতিতে। এবং এই পদ্ধতিতে কিন্তু করাও হয় যে জায়গাগুলোতে চাষ সাধারণভাবে করা খুব সমস্যাজনক, যেমন পাহাড়ের ওপরে বা ধরো বরফের মধ্যে। কারণ পোলার রিজিয়নে অনেক রিসার্চ স্টেশন আছে, কিন্তু পোলার রিজিয়নে যারা রয়েছে যে সায়েন্টিস্টরা যারা ওখানে থাকে তারা খাবে কি করে? তাহলে তারা এই পদ্ধতিতে কিন্তু চাষ করতে পারে। বা স্পেসশিপের মধ্যেও এই পদ্ধতিতে কিন্তু চাষ করা সম্ভব। ডেজার্ট যে রিজিয়ান সেখানেও যদি গ্রিন হাউস তৈরি করে এইরকম টাইপের চাষ করা হয় সেটাও কিন্তু সম্ভব। তার মানে যেখানে মাটি নেই বা যে জায়গার মাটিগুলো চাষের জন্য উপযোগী নয়, পাহাড়ে বা মরুভূমির মধ্যে বা পোলার রিজিয়ানে, সেই জায়গাতে এই রকমভাবে কিন্তু চাষ করা সম্ভব। এবং এই টেকনিকটা কি অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে হাইড্রোপনিক্স। এবং এখানে দেখো যে বিভিন্ন জিনিসই কিন্তু এখানে চাষ করা হচ্ছে। যে রুট যেগুলো রয়েছে রুটগুলো জলের মধ্যে থাকে এবং এখানে বিভিন্ন পদ্ধতিতে, যেমন ট্রের মধ্যেও জল রাখা যেতে পারে, অথবা দেখো এরকম লম্বা লম্বা কন্টেনার তৈরি করা হয়েছে যার মধ্যেতে জল সাপ্লাই করা হচ্ছে এবং অক্সিজেন সাপ্লাই করা হচ্ছে। তো এখানে দেখো ওই রকমই ছবি দেখানো হচ্ছে যে ওরকম লম্বা লম্বা পাইপের মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেখানেতে অ্যাকচুয়ালি জল ভেতর দিয়ে পাঠানো হচ্ছে এবং সেখানে গাছগুলোকে এইভাবে বসিয়ে সেখানে চাষ করা হচ্ছে। তো এই টেকনিকটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্সের বিভিন্ন রকম পদ্ধতি সেখানে অ্যাপ্লাই করা হয়। যেমন দেখো এখানেতে করেছে যে থার্মোকলের মাঝে, যেমন বলছিলাম, ধরো ওইরকম ট্রে আছে জলের অ্যাকোরিয়ামের মতো, এবং সেখানে থার্মোকলের প্লেটের মধ্যেতে দেখো এরকম একটা প্লাস্টিকের খাঁচার মতো একটা স্ট্রাকচার বসিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ওই গাছগুলোকে তুলোর মাধ্যমে বা কর্কের মাধ্যমে সেটাকে বসিয়ে দিয়েছে এবং রুটগুলো কোথায় রয়েছে? জলের মধ্যে। এবার এখানে একটা সুবিধা হচ্ছে যে জলের মধ্যে তুমি মিনারেলসগুলোকে যেরকম চাইছো সেই রকম অনুযায়ী মিনারেলসগুলোকে এখানে দিয়ে দিচ্ছ।
এবার যদি কোনো সময় কোনো মিনারেলসের ডেফিসিয়েন্সি হচ্ছে, এখানে কিন্তু জলের মধ্যে সেই মিনারেলসটাকে মিটিয়ে দিলি, মানে যেই তুমি মিনারেলসের ওই ডেফিসিয়েন্সিটা মিটিয়ে দেবে, ওখানেতে জলের মধ্যে ওটা গুলিয়ে দেবে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সব জায়গাতেই ওই জিনিসটা অ্যাকচুয়ালি পেয়ে যাবে। এবং এখানে একটা সুবিধা আছে, কোনো ক্ষেত্রে যদি দেখো যে মিনারেলসটা দেওয়ার পর সেটার অ্যামাউন্ট হয়তো বেশি হয়ে গেছে, যার জন্য অ্যাকচুয়ালি ওই পাতার সাইডগুলো হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু, তুমি যেটা দেখে বুঝতে পারলে যেটা মাটিতে কখনোই করা সম্ভব হতো না, সেটা হচ্ছে এই জলটাকে পুরোপুরি তুমি বার করে দাও, যে নতুন করে জল দাও এবং নতুন করে মিনারেলস অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু গাছটা রেকটিফাই হয়ে যাবে। তাহলে অনেক সুবিধাও আছে। তাহলে এরকম বেশ কিছু সুবিধা কিন্তু এর রয়েছে, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আর্টিফিশিয়ালি এইভাবে যখন কালচার করা হয় তখন কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে খুব এক্সপেন্সিভ, যে খুব ব্যয় সাপেক্ষ ব্যাপার। তো সেইটাই একটা সমস্যা, এবং খুব লার্জ স্কেলে এটা তৈরি করতে গেলে এইভাবে সেটার খরচাটাও অনেকটা বেড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এই ধরনের জিনিসে যেটা করা হয় দেখো, সেটা হচ্ছে রুটটা অ্যাকচুয়ালি 24 ঘন্টায় জলের মধ্যে এইভাবে থাকে। এবার যে গাছগুলো ধরো বর্ষাকালেতে চাষ হয়, যেগুলো বৃষ্টির সময় রেইনি সিজনে চাষ হয়, সেগুলোর জন্য এটা খুব ভালো। কিন্তু যখন দেখা যায় যে জলের খুব বেশি জল থাকলে সেখানে রুটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তখন সেক্ষেত্রে কিন্তু আলাদা সিস্টেম করা হয়। সেক্ষেত্রে দেখো একটা মেন কন্টেনার রাখা রয়েছে যেখানে জল এবং অক্সিজেন মেশানো হচ্ছে, আর ওপরে আর একটা কন্টেনার দেয়া হয়েছে, যে কন্টেনারটার মধ্যেতে অ্যাকচুয়ালি এখানে নিউট্রিয়েন্ট একটা পাম্প দিয়ে সেখানেতে ওই জলটাকে পাঠানো হচ্ছে, মানে নিউট্রিয়েন্টগুলো এখানেই সব মেশানো আছে। এবার জলটা দেখা গেল যে ধরো এরকমভাবে এখানে পাঠানো হচ্ছে, এবার সেখানেতে ফ্লো করলো, এবার একটা সময় বাদে এটা আবার পড়ে গেল এখানেতে। এইবার ধরো এখানেতে এই নিউট্রিয়েন্ট পাম্পটা কিছুক্ষণ চালিয়ে রাখা হলো, তাহলে জলটা দেখো বেশ কিছুক্ষণ থাকলো, যেই পাম্পটা বন্ধ করা হলো সাময়িকভাবে এই জলটা সাপ্লাই বন্ধ হয়ে গেল। তাহলে এখানে যেমন 24 ঘন্টা জলের রুটটা থাকার জন্য গাছগুলো নষ্ট হচ্ছিল, এই গাছগুলো যে গাছগুলো ওইভাবে হবে না তাদের জন্য অল্টারনেটিভ একটা পাথওয়ে করা হলো, এটাকে ড্রিপ রিকভারি সিস্টেম বলে। তো এরকম একটা পদ্ধতিতে হাইড্রোপনিক্স করা যেতে পারে। এটাও দেখো হাইড্রোপনিক্স একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। থার্ড হচ্ছে যে কোনো সময় কি হয় যে হয়তো 24 ঘন্টায় জল দরকার, কিন্তু জলটা খুব কম পরিমাণ দরকার, তাহলে সেখানে কিন্তু আগের যে দুটো টেকনিক আমরা দেখলাম, দুটো টেকনিকের কোনোটাই কিন্তু এফিসিয়েন্ট নয়। এখানে 24 ঘন্টা জল থাকবে, কিন্তু এখানে দেখো 24 ঘন্টা জল থাকবে না, যখন আমি পাম্পটা চালাচ্ছি তখনই জল থাকবে, কিন্তু এখানে যেমন জলটা খুব বেশি থাকবে, এখানে জলটা আবার কম আছে এরকম। তাহলে সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে সেকেন্ড যে ওপরের কন্টেনারটা সেটা একটু হেলিয়ে রাখা হয়। তাহলে দেখো যখনই, এবং পাম্পটাকে 24 ঘন্টায় চালিয়ে রাখা হয়, তাহলে যখনই পাম্পটা চালিয়ে রাখা হচ্ছে এটা দেখো জলটা কিন্তু ফ্লো করছে, ঠিক আছে, এবং ফ্লো করে এটা রিটার্ন করছে। তো এটাকে অ্যাকচুয়ালি বলে নিউট্রিয়েন্ট ফিল্ম টেকনিক, মানে সবসময় একটা পাতলা জলের লেয়ার কিন্তু এখানেতে রয়েছে যেটা মিনারেলস নিয়ে যাচ্ছে। অন্যদিকে কখনো কখনো দেখা যায় যে এইভাবে অ্যাকচুয়ালি যে জলটা ফ্লো করছে, এরকম ফ্লোটিং ওয়াটার থেকে মিনারেলস কিছু প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে না, তাদের জন্য অ্যাকচুয়ালি কী করা হয়, ওপরের ট্যাঙ্কটাতে অনেক সময় কোনো একটা সোকিং মিডিয়াম, ধরো আমি বললাম সাপোজ এখানে তো হয়তো স্পঞ্জ রেখে দেওয়া হয়েছে, তাহলে সেই রকম টাইপেরও কখনো কখনো সিস্টেম রাখা হয় যে কাঠের গুঁড়ো বা স্পঞ্জ সেখানে রেখে দেওয়া হয়েছে এবং পাম্প দিয়ে সেটাকে চালিয়ে জলটা তোলা হচ্ছে, এবং জলটা কিছুটা এখানে সোক করে স্টোর হয়ে থাকছে এবং সেখান থেকেই প্ল্যান্টগুলো নিয়ে গ্রো করছে। তো এটাকে এব অ্যান্ড ফ্লো মেথড অ্যাকচুয়ালি বলা হয়। এটাও এক ধরনের টেকনিক মেথড, মানে এক একটা জায়গায় এক একভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়। এবার দেখো অবভিয়াসলি এটা কম, মানে মাটি ছাড়াই চাষ করার একটা পদ্ধতি, এবং অ্যাডভান্টেজ হচ্ছে খুব বেশি, কারণ যে কোনো জায়গায় তুমি এটাকে চাষ করতে পারো। এবং চাষ করার জন্য দেখো কোনো রকম এখানেতে যদি কোনো সময় কোনো মিনারেলসের যে কোনো সময় ডেফিসিয়েন্সি হবে, তুমি যখনই জলের মধ্যে মিশিয়ে দিচ্ছ সেটা কিন্তু একদম সব জায়গায় সমানভাবে যাচ্ছে, কিন্তু মাটিতে যখন গাছ বসাবে তখন যদি পরে কোনো মিনারেলসের ডেফিসিয়েন্সি দেখো, সেটাকে যদি ছড়াতে যাও মিনারেলসগুলো, তাহলে কিন্তু সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হয় না, কিন্তু এক্ষেত্রে দেখো সব জায়গায় সমানভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হবে। এটা যেমন এগুলো যেমন অ্যাডভান্টেজ, সেরকম ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে খুব কস্টলি, খুব এক্সপার্ট মানুষজন না হলে কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি অপারেট করা খুব মুশকিল। এবং থার্ড হচ্ছে যখনই কোনো ডেফিসিয়েন্সি ডিজিজ যখন সিমটমস দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে দেখে কিন্তু সঙ্গে সঙ্গে রেকটিফাই করতে হবে, কারণ নইলে যেটা হয় সেটা হচ্ছে যে সমস্ত মিডিয়ামটা যেহেতু একই রকম,
সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য খুব এক্সপার্ট মানুষ ছাড়া এই গোটা জিনিসটাকে অপারেট করাটা কিন্তু একটু সমস্যা হয়। তাহলে এগুলো গেল বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ। এবং এখানেতে দেখো এই যে কাল্টিভেট করা হয়েছে, মেনলি হাইড্রোপনিক্স ইউজ করা হতো একটা পদ্ধতির জন্য প্রথম দিকে, তারপর এটাকে অ্যাকচুয়ালি কালচারাল মানে রেসপেক্টে এটাকে চাষ করা হচ্ছে। প্রথম যেটা করা হতো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো নিউট্রিয়েন্টের রোল বোঝার জন্য এটা করা হতো। তো একটা দেখো যেটা করা হয় সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা যে মিনারেলস যেটা রয়েছে, ধরো আমি বললাম সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কোনটার কি রোল প্লে করে সেটা যদি আমায় বুঝতে হয়, তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে ধরো একটা কন্ট্রোল মিডিয়াম নেওয়া হয়েছে। কন্ট্রোল মিডিয়ামে কি করেছে যে ওই 17টা মিনারেলসই যে রেশিওতে দরকার সেই রেশিওতেই ওটাকে রাখা রয়েছে একটা জলের মধ্যে গুলে, এবং সেখানে গাছটা গ্রো করছে। আর এটা ডিস্টিলড ওয়াটার, মানে কোনো এখানে মিনারেলসই নেই, তাহলে ন্যাচারালি এর গ্রোথটা কিন্তু খুবই কম। এবার দেখো যে নর্মাল তাহলে এই প্ল্যান্টটার এরকম গ্রোথ হওয়ার কথা, এরপর পরপর কিছু কন্টেনারের মধ্যে গাছ রাখা রয়েছে, একই রকম গাছ রাখা রয়েছে, কিন্তু কি করেছে যে ধরো ওই 17টা যে ছিল তার মধ্যে থেকে প্রত্যেকটাতে একটা করে ডেফিসিয়েন্সি রাখা রয়েছে, মানে 16টা করে এলিমেন্ট দিয়েছে, 16টা করে মৌল দিয়েছে, একটা করে দেয়নি। যেমন দেখো এখানে ফসফরাস দেওয়া হয়নি, এখানে আয়রন দেওয়া হয়নি, এখানে ম্যাগনেসিয়াম দেওয়া হয়নি, এখানে নাইট্রোজেন দেয়নি। তাহলে এইগুলো সোর্সগুলো না থাকার জন্য অটোমেটিক্যালি এদের কিছু না কিছু দেখো ডেফিসিয়েন্সি সিনড্রোম সেখানে কিন্তু দেখাচ্ছে, যে ডেফিসিয়েন্সি ডিজিজ যেগুলো সেগুলো সিমটমস কিছু এখানেতে দেখিয়ে দিচ্ছে। এবার ধরো এই যে প্ল্যান্টটা রয়েছে, এই প্ল্যান্টের যে সাথে এটা একদম নর্মাল একটা প্ল্যান্ট, এর সাথে যখনই আমি দেখো এর কম্পেয়ার করব, এর মধ্যে যে যে ডেফিসিয়েন্সিগুলো আমি পাবো, তাহলে বুঝতেই পারবো যে ফসফরাস ওই সমস্ত জিনিসগুলো কাজ করে। যেহেতু ফসফরাস নেই, তাহলে ওই গ্রোথের ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানেতে পাচ্ছি না। সেরকমভাবে আয়রন এর সাথে যদি এই কন্টেনারটাকে কম্পেয়ার করি, তাহলে এর যে গাছটা রয়েছে এর গাছটাকে কম্পেয়ার করলেই বুঝতে পারবো যে আয়রন না থাকার জন্য এখানে কি কি ডেফিসিয়েন্সি রয়েছে, এবং সেখানে আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি আয়রন রেসপন্সিবল। তাহলে এইভাবেই কিন্তু হাইড্রোপনিক্সকে প্রথম অ্যাপ্লাই করা হতো, যে বিভিন্ন মিনারেলসের রোলগুলোকে বোঝার জন্য। পরে যখন দেখা গেল যে এইভাবে আমরা যদি চাষই করি, তাহলে সেক্ষেত্রে খুব এফিশিয়েন্ট চাষ করতে পারবো, যে কোনো জায়গাতে চাষ করতে পারবো, তাহলে সেই জন্য তখন গ্রিন হাউস তৈরি করে বিভিন্ন জায়গাতে এইভাবে কিন্তু হাইড্রোপনিক্সের মাধ্যমে চাষ করা হলো, এবং দেখা গেল তার প্রোডাকশান কিন্তু খুব বেশি। এইটা হচ্ছে ব্যাপার। এবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি জল যেটা দরকার সেটা খুব কমই দরকার, এবং সেটা আগের কোনো পদ্ধতির মাধ্যমে দেয়া যাচ্ছে না। তখন যেটা করা হয় সেটা হচ্ছে এরোপনিক্স। এরোপনিক্সে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্ল্যান্টগুলো রুটগুলো জলের মধ্যে রাখাই হয় না, তো অ্যাকচুয়ালি নিউট্রিয়েন্ট সলিউশনটাকে স্প্রে করা হয়। স্প্রে করে করে সেই স্প্রেটাকে অ্যাকচুয়ালি দেওয়া হয় কোথায়, রুটের মধ্যে। এবার স্প্রেটা কন্টিনিউয়াসলিও করা যেতে পারে, অথবা এই যে ওয়াটার স্প্রে যেটা করছে সেই ওয়াটার স্প্রেটা একটা নির্দিষ্ট টাইম বাদে বাদেও সেটা করা যেতে পারে। তার মানে এখানে ডাইরেক্টলি রুটটা কখনো জলে থাকছে না, মানে যারা বেশি জল পেলে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে তাদের ক্ষেত্রে যখন চাষ করা হয় তখন এই টেকনিকে চাষ করা হয়, যা স্প্রে করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু প্ল্যান্ট আছে যেগুলো একমাত্র যে সয়েল থেকে যদি ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল যেটা বলে, যেটা অ্যাকচুয়ালি সয়েল পার্টিকেলের মাঝে মাঝে আটকে থাকে, সেরকম ওয়াটার ছাড়া আর কোনো ওয়াটার তারা অ্যাবজর্বই করতে পারে না। তখন কি করা হয় যে ওপরের কন্টেনারটা পুরো বালি দিয়ে ভর্তি করে দেওয়া হয়, এবং অ্যাকচুয়ালি পাম্পে করে এইখানেতে এই বালির মধ্যেতে জল যেটা রয়েছে সেই জলটা পাঠিয়ে দেওয়া হয়। এবার এই বালির যেগুলো রয়েছে এই বালির মধ্যেতে কিছু কিছু করে দেখো ক্যাপিলারি ওয়াটার আটকে থাকে, এবং সেই ক্যাপিলারি ওয়াটারগুলো ইউজ করেই প্ল্যান্টগুলো গ্রো করে। অর্থাৎ যে প্ল্যান্টের ক্ষেত্রে যেরকম তাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী অ্যাকচুয়ালি সেট আপগুলোকে তৈরি করা হয়, এবং সেইভাবেই গাছগুলোকে চাষ করা হয়। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোপনিক্স টেকনিক, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম। এবং হাইড্রোপনিক্সের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই দুটোই কিন্তু আমাদের খুব ভালো করে দেখে রাখতে হবে।